সমায়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট সেটা থিওরিটা আমরা দেখেছি। কমন আয়ন ইফেক্ট থেকে কেমন ম্যাথ আসতে পারে সেটা আমরা এখন দেখব। সো কমন আয়ন ইফেক্টের ম্যাথগুলোর ফরম্যাটটা হচ্ছে এক্স্যাক্টলি এটা, এই ফরম্যাটে প্রশ্নটা হবে। আমরা আগেই বলেছিলাম কমন আয়ন ইফেক্টে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য থাকবে, একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য থাকবে। সো তীব্র তড়িৎ বিশ্লেষ্য আমি আন্ডারলাইন করছি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য থাকবে, সেই তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা দেওয়া থাকবে। সো তুমি তোমার প্রশ্নের মধ্যে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য দেখতে পাবা যার ঘনমাত্রা দেওয়া আছে, অথবা উল্টোভাবে বললে যার ঘনমাত্রা দেওয়া আছে সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সিমিলারলি একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আছে যার কেএসপি দেওয়া থাকবে। তাহলে একজনের ঘনমাত্রা আরেকজনের কেএসপি প্রশ্নে দেওয়া থাকবে, যার কেএসপি দেওয়া থাকবে ডেফিনেটলি সে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে, কারণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে একমুখী, যার কোনো কেএসপি থাকে না। সো কেএসপি একমাত্র থাকবে কাদের? উভমুখী বিক্রিয়া, আর উভমুখী বিক্রিয়া হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। কাজেই দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের কেএসপি দেওয়া থাকবে, তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা দেওয়া থাকবে। নির্ণয় করতে হবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা। আমাকে যেটা ডিটারমাইন করতে হবে, যেটা নির্ণয় করতে হবে, যেটা আমাকে বের করে দেখাতে হবে সেটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা। ঠিক আছে, সেটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, সো কিভাবে সলিউশনটা করব? সলিউশনের যে স্টেপগুলো, সলিউশনের স্টেপ হচ্ছে দুইটা। সলিউশনের স্টেপ 1, সলিউশনের যে প্রথম স্টেপ, সলিউশনের স্টেপ 1 আমরা একদম প্রথমে কি কাজ করব? একদম প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো একটা ব্যাপার একটু ক্লিয়ার করি। আমরা দ্রাব্যতা সম্পর্কিত 3 ক্যাটাগরির ম্যাথ কিন্তু দেখছি। প্রথম ক্যাটাগরি ছিল, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো কি বলছি, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, একটু শুনো। যে দ্রাব্যতা, রাইট, দ্রাব্যতা সংক্রান্ত আমরা 3 ধরনের ম্যাথ দেখছি। একটা হচ্ছে অধক্ষেপের ম্যাথ, যেখানে আমাকে কেএসপি দেওয়া থাকবে, অধক্ষেপ পড়বে কিনা বের করতে হবে। আরেকটা টাইপের ম্যাথ হচ্ছে দ্রাব্যতা দেওয়া থাকবে, অধক্ষেপ পড়বে কিনা বের করতে হবে। হ্যাঁ, এখন ওইখানে আমরা দেখেছি কেএসপির সাথে দ্রাব্যতার একটা সূত্র আছে, কেএসপির সাথে দ্রাব্যতা। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে অধক্ষেপ না, এখানে তোমাকে একটু ডিফারেন্ট, তোমাকে এখানে কমন আয়ন ইফেক্ট থাকবে, এখানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য থাকবে, কারো ঘনমাত্রা কারো কেএসপি দেওয়া থাকবে, দ্রাব্যতা বের করতে হবে। এখন একটা কথা হচ্ছে, কেএসপি এবং দ্রাব্যতার মধ্যে একটা সম্পর্ক আমরা কিন্তু আগেই দেখেছি। কেএসপি এবং দ্রাব্যতার মধ্যে সম্পর্কটা হচ্ছে এই যে এই সম্পর্কটা, কেএসপি সমান x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার x প্লাস y। এটা হচ্ছে কেএসপির সাথে দ্রাব্যতার সম্পর্ক। এখন আমাকে কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে বলেছে, কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে বলেছে। তাহলে আমরা এই সূত্র দিয়ে তো দ্রাব্যতা বের করতে পারতাম। উত্তর হচ্ছে না, এই সূত্র দিয়ে দ্রাব্যতা বের করা যাবে না, কারণ এখানে কমন আয়নের একটা ইফেক্ট আছে। কি আছে? কমন আয়নের একটা ইফেক্ট আছে। কমন আয়নের ইফেক্ট থাকার কারণে দ্রাব্যতা কমে যাবে। সো আমি এখানে যে দ্রাব্যতাটা বের করব সেটা সঠিক অ্যান্সার না, কারণ দ্রাব্যতা কমে গিয়েছে। কমন আয়ন ইফেক্টের কারণে দ্রাব্যতা কমে গিয়েছে, সমায়ন প্রভাবের কারণে দ্রাব্যতা কমে গিয়েছে, যার কারণে আমি যে দ্রাব্যতাটা বের করব সেটা সঠিক হবে না। ঠিক আছে, আমি আবার বলছি, আমি যে দ্রাব্যতাটা বের করব সেটা সঠিক হবে না, কারণ এখানে কমন আয়নের কারণে দ্রাব্যতা কমে গিয়েছে, তাই আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের কেএসপি সমান যে সূত্রটা আছে এটা কমন আয়ন ছাড়া ব্যবহার করা যাবে, কমন আয়ন থাকলে ব্যবহার করা যাবে না। কমন আয়ন ইফেক্টের কারণে কমন আয়ন থাকলে এটা ব্যবহার করা যাবে না। তাহলে কেএসপি দেওয়া থাকলে কিভাবে দ্রাব্যতা বের করব সেই স্টেপ দুটো তোমাদেরকে দেখাচ্ছি। সরাসরি করা যাবে না, সরাসরি করা যাবে না। কমন আয়ন হলে সরাসরি করা যাবে না। তাহলে কমন আয়ন হলে কি করতে হবে, কমন আয়ন থাকলে কি করতে হবে সেটাই এখন তোমাদেরকে দেখাবো। প্রথমে যেটা করতে হবে, কেএসপি এর র ইকুয়েশন লিখতে হবে। কেএসপি এর ইকুয়েশন লিখতে হবে এবং সেখান থেকে লিখে এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের যেটার ঘনমাত্রা দেওয়া আছে, কেএসপি এর ইকুয়েশন লিখে একটি অথবা কমন আয়নটির ঘনমাত্রা, কেএসপি এর ইকুয়েশন লিখে
কমন আয়নের ঘনমাত্রা প্রশ্ন থেকে বসিয়ে অপর আয়নের ঘনমাত্রা বের করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। আর 2 নম্বর স্টেপ হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন বিক্রিয়া লিখে দ্রাব্যতা বের করতে হবে। সো আমার যখনই কমন আয়ন ইফেক্ট থাকবে তখন আমরা কিভাবে ম্যাথ করব, কিভাবে দেখো নিচে নিশ্চয়ই দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা। সো বলা হচ্ছে কেএসপি এর ইকুয়েশনটা লিখে কমন আয়ন যেটা আছে সেটার ঘনমাত্রা প্রশ্ন থেকে বসিয়ে, তাহলে প্রশ্নে কিন্তু কমন আয়নের ঘনমাত্রা পেয়ে যাব। এই যে আমি যেখানে মার্ক করলাম কমন আয়নের ঘনমাত্রা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, সেখান থেকে আমরা কমন আয়নের ঘনমাত্রাটা বসিয়ে অপর আয়নের ঘনমাত্রাটা বের করব। তারপর দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন বিক্রিয়াটা লিখে সেখান থেকে দ্রাব্যতা বের করব। অর্থাৎ 2টা স্টেপ আমাকে কাজটা করতে হবে। তাহলে আমাকে প্রথমে হচ্ছে কেএসপি এর ইকুয়েশন লিখে কমন আয়নের ঘনমাত্রা বসিয়ে অপর যে আয়নটি আছে সেটার ঘনমাত্রাটা বের করে আনতে হবে। এরপর দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন বিক্রিয়া লিখে এরপর ওই ঘনমাত্রা যেটা বের করে আনেছি সেটা বসিয়ে দ্রাব্যতাটা বের করতে হবে। সো আমরা যখন ম্যাথ দেখব তখন আমাদের কাছে ক্লিয়ার হবে। সো চলো আমরা সরাসরি ম্যাথে চলে যাই এবং একটা ম্যাথ সলভ করে ফেলি। একটা ম্যাথ সলভ করলেই তুমি বুঝতে পারবে সব ম্যাথ সেম, কমন আয়নের সবগুলো ম্যাথই সেম। সো একটি ম্যাথ যদি সলভ করো তুমি আশা করি বুঝতে পারবে। দেখো কিভাবে, ভালো করে খেয়াল করো, ম্যাথ খেয়াল করো। এখন আমাদের একটা পাত্রে সোডিয়াম ক্লোরাইড আছে, ঘনমাত্রা দেওয়া আছে 1.5 মোলার। আরেকটা পাত্রে সিলভার ক্লোরাইড আছে, কেএসপি দেওয়া আছে 1.8 × 10⁻⁻5। এই দুটাকে এক পাত্রে মিক্স করা হলো, অর্থাৎ এক পাত্রে দুটাকে রাখা হলো, এই দুটাকে একটা পাত্রের মধ্যে রাখা হলো। ওকে, সো এটাকে এখানেও রাখলাম, এটাকে এখানে রাখলাম। ওকে, মিক্স। এখন প্রশ্ন করেছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত? তাহলে আমাদের প্রশ্নটা কি বা আমাদের উদ্দীপকটা কি? আমাদের উদ্দীপক হচ্ছে একটা সোডিয়াম ক্লোরাইড আছে যার ঘনমাত্রা 1.5 মোলার, আর সিলভার ক্লোরাইড আছে যার ঘনমাত্রা যার কেএসপি হচ্ছে 1.8 × 10⁻5, আর দুটাকে মিক্স করলাম। সো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো তো ফরম্যাটের সাথে মিলে কিনা। ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে এটা কমন আয়ন কিনা, অর্থাৎ দুই জায়গায় কমন আয়ন আছে কিনা, সেম আয়ন আছে কিনা। হ্যাঁ, এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে। সো প্রথমে আমরা যেটা রায় দিব, আমাদের যেটা রায় হবে সে রায়টা হচ্ছে, আমাদের যেটা ঘোষণা হবে সে ঘোষণাটা হচ্ছে এটা কমন আয়নের ম্যাথ। তাহলে প্রথমেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কমন আয়নের ম্যাথ কিনা। যদি কমন আয়নের ম্যাথ হয় তাহলে কমন আয়নের ম্যাথগুলো যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। সো এটা কমন আয়নের ম্যাথ। ফরম্যাটটা কি ছিল? ফরম্যাটটা ছিল তীব্র তড়িৎ বিশ্লেষ্য থাকবে যার ঘনমাত্রা দেওয়া থাকবে, এবং তাই সোডিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার ঘনমাত্রা দেওয়া আছে। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য থাকবে, তার কেএসপি দেওয়া থাকবে, এবং তাই দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের কেএসপি দেওয়া আছে। দুটোকে মিক্স করা হবে এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা বের করতে বলবে, সেটাই আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, তো আমাদের স্টেপগুলো কি? প্রথম হচ্ছে কেএসপি এর ইকুয়েশনটা লিখব। সো কেএসপি সমান, কার কেএসপি হয় বলো তো? দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের কেএসপি হয়, তাহলে সিলভার ক্লোরাইডের কেএসপি হবে। সিলভার আয়নের
ঘনমাত্রা এবং ক্লোরিন আয়নের ঘনমাত্রার গুণফলটাই হবে কেএসপি। কারণ বিকজ আমরা জানি কেএসপি মানে কি, কেএসপি বলতে বোঝায় আয়নের যথাযথ ঘাতসহ গুণফল। এটাই হচ্ছে কেএসপি এর সমীকরণ। দিস ইজ কল্ড কেএসপি এর সমীকরণ। দিস ইজ কল্ড কেএসপি ইকুয়েশন। সো তোমাকে তো বলেছি কেএসপি সমীকরণটা লিখতে, তুমি এই সমীকরণটা লিখবে, অর্থাৎ আয়নের গুণফল আকারে লিখবে, ঠিক আছে। তারপর বলেছে কি প্রশ্ন থেকে কমন আয়নের ঘনমাত্রা বসাতে। সো কমন যে আয়নটা আছে, কমন আয়নটাকে এখানে ক্লোরিন, ক্লোরিনের ঘনমাত্রাটা দেওয়া আছে দেখো তো প্রশ্নে। এই যে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 1.5 মোলার, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 1.5 মোলার মানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 1.5 মোলার মানে সোডিয়াম আয়নের ঘনমাত্রা 1.5 মোলার, ক্লোরিন আয়নের ঘনমাত্রা 1.5 মোলার। কিভাবে? এটা কিন্তু সরাসরি বলা যাবে না, এটা তোমাকে একটু কষ্ট করে বের করতে হবে। সোডিয়াম ক্লোরাইড এটাকে যখন বিয়োজিত করি সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, সো এটা যদি 1.5 মোলার হয় এটাও 1.5 মোলার হবে, এটাও 1.5 মোলার হবে। যদি এখানে এমন হতো যে আমার যদি এমন হতো নিকেল ক্লোরাইড, তখন কিন্তু একটু চেঞ্জ হতো। নিকেল ক্লোরাইডের ঘনমাত্রা 1.5 মোলার দেওয়া আছে, নিকেল আয়নের ঘনমাত্রা ঠিকই 1.5 হতো, কিন্তু দুইটা ক্লোরিন থাকার কারণে তখন আমার ঘনমাত্রাটা কত হতো? দুইটা ক্লোরিন যখন থাকবে তখন তাদের ঘনমাত্রাটা হবে 2 × 1.5 মোলার, ঠিক আছে। দুইটা ক্লোরিনের, অর্থাৎ তখন ক্লোরিন আয়নের ঘনমাত্রা তো দুইটা ক্লোরিনের ঘনমাত্রা যেটা সেটা একসাথে 1.5 মোলার। আচ্ছা যাই হোক, তো এই ধরনের ম্যাথ আসবে আমাদের সামনে, এই ধরনের ম্যাথ আসলে আমরা তখন দেখব। আপাতত যেটা আসছে সেটা দেখি। সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 1.5 মোলার হলে সোডিয়াম আয়নের ঘনমাত্রা 1.5 মোলার, ক্লোরিন আয়নের ঘনমাত্রা 1.5 মোলার হবে। ওকে, কাজে আমাদের ক্লোরিন আয়নের ঘনমাত্রা হবে 1.5 মোলার, আর সিলভার আয়নের ঘনমাত্রাটা আমরা বের করব। আর কেএসপিটা কত দেওয়া আছে? 1.8, কেএসপি তো দেওয়াই থাকবে প্রশ্নে। সো এখান থেকে কমন আয়ন বাদে যে আয়নটা আছে সেটার ঘনমাত্রাটা বের হয়ে আসবে। সো আমরা এখান থেকে ঘনমাত্রাটা চলে আসলে ঘনমাত্রা কত? খুব সম্ভবত 1.something হবে ইন্টু 10⁻⁵ হবে, এটা হচ্ছে এর ঘনমাত্রা হবে, ঠিক আছে। 1. এদিকে কিছু আছে, তো এটা হচ্ছে আয়নের ঘনমাত্রা খুবই কম। কেন আসছে? কারণ আমার এটা ছিল তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই ঘনমাত্রা বেশি, কিন্তু এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তাই ঘনমাত্রা খুবই কম হবে, এবং সেটাই হচ্ছে ঘনমাত্রা খুবই কম। ওকে, আচ্ছা, এখন এককটা মোলার লিখতে হবে। সো আমাদের প্রথম স্টেপ আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা কেএসপি এর ইকুয়েশন লিখে কমন আয়নের ঘনমাত্রাটা প্রশ্ন থেকে বসিয়ে, অর্থাৎ আমাদের এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য থেকে ওই কমন আয়নের ঘনমাত্রাটা বসিয়ে অপর আয়নের ঘনমাত্রা বের করতে হবে, সেটা করেছি। তারপর 2 নম্বরে হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন বিক্রিয়াটা লিখতে হবে। সো দুর্বল তড়িৎ বিশ্লেষ্যকে সিলভার ক্লোরাইড, তার বিয়োজন বিক্রিয়া বলতে সে উভমুখী বিক্রিয়া, বিয়োজিত হওয়ার বিক্রিয়া, সিলভার আয়ন হবে আর ক্লোরিন আয়ন হবে, এটা হচ্ছে তার বিয়োজন বিক্রিয়া। দিস ইজ কল্ড বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া বলতে ভেঙে যাওয়ার বিক্রিয়া, অর্থাৎ মোট কথা বিয়োজন বিক্রিয়া বলতে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতার যে বিক্রিয়া সেটা। দুর্বল তড়িৎ বিশ্লেষ্যকে যখন আমরা অ্যাকোয়াস সলিউশনে জলীয় দ্রবণে ডুবাবো তখন যেটা হবে সেটাকে বলছি বিয়োজন বিক্রিয়া। আবার বলছি বিয়োজন বিক্রিয়া বলতে বোঝাচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের যে পানিতে দ্রবীভূত করার পরের বিক্রিয়াটা। আচ্ছা, সো এখানে সিলভার, এখন তাহলে আমরা এখানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি হয় এস, আমরা ধরে নিলাম সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে সিলভার আয়নের দ্রাব্যতাও হবে এস, ক্লোরিন আয়নের দ্রাব্যতাও হবে এস। এটা তোমাদেরকে রেকর্ড ভিডিওতে বোঝানো হয়েছে যে এটা এস হলে কীভাবে এস হয়। যদি আমার এখানে সিলভার ক্লোরাইড না থেকে নিকেল ক্লোরাইড থাকতো তবে কি হইতো? যেমন নিকেল ক্লোরাইড আছে, সো নিকেল ক্লোরাইডের ক্ষেত্রে এটা এস হলে নিকেল 2+ দ্রাব্যতা এস, আর 2 ক্লোরিন মাইনাসের দ্রাব্যতা 2s, দুইটা থাকলে 2s, যেটা আমরা রেকর্ড ভিডিওতে একটা সূত্র প্রমাণ করার ক্ষেত্রে দেখেছি। সো এটা এস, আর এটা দুইটা থাকলে 2s। ঠিক আছে, দুইটা থাকলে 2s, তিনটা থাকলে 3s। আচ্ছা, কেন দুইটা থাকলে 2s? এটা খুবই সিম্পল ব্যাপার। ঘনমাত্রা বলতে কি বোঝায় বা দ্রাব্যতা বলতে কি বোঝায়? দ্রাব্যতা বলতে ঘনমাত্রা বলতে হচ্ছে প্রতি লিটারে কত মোল করে আছে, কত জন করে আছে সেটা বোঝায়, তাই তো? আচ্ছা, তো তাহলে আমরা এখানে কি পাচ্ছি?
তাহলে আমরা আমাদের এটা যদি দ্রাব্যতা এস হয়, এটার দ্রাব্যতাও এস হবে, এটার দ্রাব্যতাও এস হবে। তো আমাদের সিলভার আয়নের ঘনমাত্রা কিন্তু আমাদের জানা। সো এটাকে এই যে সিলভার আয়নের যেটা ঘনমাত্রা সেটাই আসলে দ্রাব্যতা, ঘনমাত্রাটাই দ্রাব্যতা। সো সিলভার আয়নের ঘনমাত্রা আমরা জানি। সিলভার আয়নের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলভার আয়নের যেটা সেটা হচ্ছে এস। হ্যাঁ, সিলভার আয়নেরটা এস, তাহলে আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু সিলভার আয়নের ঘনমাত্রা। এস ইজ ইকুয়াল টু সিলভার আয়নের ঘনমাত্রাটা কত? সিলভার আয়নের ঘনমাত্রা সেটা হচ্ছে যেটা আমরা বের করেছি একটু আগে সেটা। সো সিলভার আয়নের ঘনমাত্রাটা কিন্তু আমরা জানি, আর আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এস। এমনও হতে পারতো এখানে 2s থাকতে পারতো, তখন সিলভার আয়নের ঘনমাত্রাটা হচ্ছে 2s। অর্থাৎ এখানে যে ঘনমাত্রাটা থাকবে সেটা হচ্ছে এখানে যেটা থাকবে সেটা সমান। এখানে যদি 2s থাকে এই 2s সমান হবে এটার ঘনমাত্রা, এখানে যদি 3s থাকে এই 3s সমান হবে এটার ঘনমাত্রা। সিলভার আয়নের ঘনমাত্রাটাই হবে এখানে যেটা আছে সেটা রিপ্রেজেন্ট করবে। তো আমরা এই ধরনের অঙ্কগুলো করবো। এখনও কেবলমাত্র একটা ম্যাথ দেখাচ্ছি, সামনে আরও কিছু অঙ্ক থাকবে যেগুলোতে 2s 3s থাকবে। আচ্ছা, তো সিলভার আয়নের দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে তার সিলভার আয়নের ঘনমাত্রা সমান দ্রাব্যতা এটা। তো সিলভার আয়নের এস এর মান যদি, তো এস এর মান তো 3 জনের জন্যই সেম, এখন একজনের জন্য এস এর মান বের করলে বাকি জনের জন্য এস এর মান ওইটাই হবে। সুতরাং ফাইনালি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এসও হবে ওইটাই। সো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাও হবে ওইটা। বুঝতে পেরেছি? এখানে যেটা পাইছে আসলে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এমসিকিউতে আসলে এমসিকিউ শর্টকাট, এখানে যেটা আছে সেটাই অ্যান্সার বসে দিতে পারবে। ঠিক আছে, এছাড়াও কমন আয়নের কিছু শর্টকাট মেথড আছে, সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তো তাহলে এটা হচ্ছে একদম সিম্পল অঙ্ক, যেখানে আমাদের এখানেও সোডিয়াম ক্লোরাইড এখানে সিলভার ক্লোরাইড আছে, একদম সিম্পল একটা অঙ্ক। সো এভাবে আমরা কমন আয়নের ম্যাথগুলো করতে পারি। আমি একবার রিভিউ দিই। কেএসপি এর ইকুয়েশনটা লিখে কমন আয়নের ঘনমাত্রা প্রশ্ন থেকে বসিয়ে বাকি আয়নের ঘনমাত্রা বের করে এরপর দুর্বল তড়িৎ বিশ্লেষণের বিয়োজন বিক্রিয়াটা লিখে ওখানে বিয়োজন বিক্রিয়াটা লেখার পর এস 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 দিবা দ্রাব্যতা দিয়ে, সেখান থেকে আমরা দ্রাব্যতা বের করব। ঠিক আছে, সেটা হচ্ছে কমন আয়নের সবচেয়ে সিম্পল ম্যাথ। ওকে, ঠিক আছে।